বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ, বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, এবং ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমরা গত বেশ কিছুদিন ধরে শিক্ষকদের আন্দোলন দেখছি। কালকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু মন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হয়েছে। আজকে তারা সিদ্ধান্ত জানাবেন যে তারা কী করবেন। আলোচনা ফলপ্রসূ, এটা মোটামুটিভাবে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক নেতৃবৃন্দ। কোটার দাবিতে, মানে কোটা প্রথা বাতিলের দাবিতে ছাত্ররা রাজপথে এখনও রয়েছে। নানা রকমের চাপ, সমর্থন দুটোই আমরা দেখতে পাচ্ছি। চাকরির বয়সসীমা বৃদ্ধির দাবিতে আরেকটা ছাত্রদের বা প্রাক্তন ছাত্রদের গোষ্ঠী আন্দোলন হচ্ছে। সো নানা রকমের সামাজিক আন্দোলন আমরা দেখতে পাচ্ছি। আমরা অর্থনীতি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রীর বিদেশ সফর, সেখান থেকে প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আলোচনা শুনছি। কিন্তু যেটা অনুপস্থিত, খুব প্রবলভাবে দৃশ্যমান, সেটা হচ্ছে যে রাজনীতিটা অনুপস্থিত, রাজনৈতিক সংগ্রাম অনুপস্থিত, রাজনৈতিক সমস্যা সমাধানের বিষয়ে সরকারের উদ্যোগ অনুপস্থিত, অর্থাৎ সব মিলিয়ে রাজনীতিটা অনুপস্থিত। আপনারা দুজন একদম মানে রাজনীতির ভেতরকার মানুষ, একেবারে দীর্ঘকালে রাজনৈতিক অভিজ্ঞতা, বয়সের কারণে কম বেশি মাত্রার পার্থক্য আছে, বাট রাজনীতিবিদ হিসেবে আপনারা কী মনে করেন? নজরুল ইসলাম বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। এমন একটি সাবজেক্ট নিয়ে আমরা আজকে কথা বলবো, যেটা জাতি, সব প্রতিটি নাগরিক এটি নিয়ে একটা ভাবনায় আছেন। বিশেষ করে আমাদের মাঝে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হাবিবুর রহমান হাবিব ভাই উপস্থিত আছেন, তিনি বলবেন। আমি শুধু বলবো যে নৈতিক দাবি নিয়ে যখন কথা বলেন, তখন সেটাকে আমি আন্দোলন বলবো না, আমি বলবো যে সরকারের সাথে বৈঠক, আলোচনা এবং ওই তাদের চাহিদা পূরণের শর্তবিহীন আলোচনা, সেটাই মানায়। এবং সেই মানানসই জায়গায় গতকালকে গিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং ক্যাবিনেট মিনিস্টার জনাব ওবায়দুল কাদের, তাদের সাথে বৈঠক করেছেন। সেই বৈঠকের আলোচনা অলরেডি ফলপ্রসূ, তারা বুঝতে পেরেছেন যে আসলে বাস্তবতাটা কী। আর কোটা আন্দোলন, এই কোটা আন্দোলনটা তো আমরা লক্ষ্য করেছি যে ছাত্র বন্ধুরা যে আজকে এই আন্দোলনটা করছেন, এই আন্দোলনের সাথে কিন্তু সকলেরই একটা সমর্থন রয়েছে। কিন্তু সমর্থনটা কি, যে কোটায় চাকরি হচ্ছে, আবার অনেকে বক্তব্য দিচ্ছেন আমরা লেখাপড়া করে আমরা চাকরি পাচ্ছি না। বিষয়টা কিন্তু এই জায়গায় আমাদের ভুল বোঝাবুঝি রয়েছে। যারা কোটা ভিত্তিক সুযোগ নিচ্ছেন তারা কিন্তু মেধাবী, তারাও কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইবা বোর্ডে দেখা যায় 50,000 পরীক্ষা দেয়, 5,000 মেধায় টিকেন। এর মধ্য থেকে কোটা, কিছু সংখ্যক কোটা রয়েছে, যেমন মনে করেন মুক্তিযোদ্ধা কোটা, আমরা দেখেছি প্রতিবন্ধী কোটা, খেলোয়াড় কোটা, জেলা কোটা। তো এগুলিতে কিন্তু যারা আসেন, যেমন নৃগোষ্ঠীর একটা বিষয় যদি আমি আপনাকে বলি, বা প্রতিবন্ধীদেরকে নিয়ে যদি আলোচনা করি, তারা মেধাবী কিন্তু রিটেনে ভালো করেছেন। যদি ভাইবা বোর্ডে যান, তিনি তো একটা পা প্রতিবন্ধী থাকলে উনি তো দাঁড়াতেই পারেন না, তাই বলে কি রাষ্ট্র তাকে কোনো সুযোগ দিবেন না? সে তো তার মেধার স্বাক্ষর রেখেছেন। এইসব চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমাদের সংবিধান এটাকে সিদ্ধ করেছেন যে কোটা থাকবে। এটা পৃথিবীর অনেক দেশেই আছেন, এবং এটা দ্বারা জাতি অনগ্রসর যারা, তারা অগ্রসর হতে পারেন। মুক্তিযোদ্ধা কোটা, যারা মুক্তিযোদ্ধাদের সন্তান, তারা কিন্তু লেখাপড়া করছেন, পরীক্ষা দিচ্ছেন, মেধাবী হিসাবে তাদের মেধা স্বাক্ষর রাখছেন। তারপর রাষ্ট্রের জন্য যারা নিবেদিত, যারা একটা সময়ে জীবন বাজি রেখে দেশটাকে স্বাধীন করেছেন, তাদের সাফল্যের চাবিকাঠি হলো বাংলাদেশ। সেই বাংলাদেশে তারা বসবাসকারী হিসাবে তাদেরকে একটা সৌজন্যতা রাষ্ট্রের পক্ষে দেখানো, এইটা আমরা মেনে নিতে পারবো না, মেনে নিতে পারি না। এইটা কিন্তু আমার কাছে সঠিক মনে হয় না। যেমন মনে করেন যে একটা মুক্তিযোদ্ধার সন্তান লেখাপড়া শেষে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েই ভাইবা বোর্ডে যান, সেখানে কোটা পূরণ করতে গেলে যে সকল মুক্তিযোদ্ধার সন্তানরাই যে চান্স পেয়ে যাচ্ছেন, বিষয়টা তো তা না, হাতে গোনা কয়েকজন। এরকম সর্বক্ষেত্রেই কোটার বিবেচনা যদি আলোচনায় আনি, তাহলে দেখা যাবে যে কোটাটা সবার জন্যই কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়।
কেউ কিন্তু আর তখন বলেন না, কিন্তু যখন আলোচনা হয় কোটায় এত %, তখন মানুষের কাছে মনে হয় যে এই চাকরিগুলি মনে হয় পরীক্ষার বাইরে থেকে গিয়ে হঠাৎ করে কেউ ঢুকে যান, কিন্তু বিষয়টা তো তা না। এটা কিন্তু আমি টকশো করতে গিয়েও দেখেছি অনেক আলোচকরাও বলেন যে কোটায় যদি সব হয়ে যায় তাহলে মেধাবীরা কী করবে। ওরা কিন্তু মেধার বাইরে না, মেধার মধ্যে থেকেই বিশেষ আলোচনায় বিশেষ সুবিধায় তাদেরকে একটা সুযোগ দেওয়া। তো এইটা রাষ্ট্রের জন্য খুব জরুরি আমি মনে করি, এই কারণে যে আপনি ভেবে দেখুন, আরেকটা যদি কোনো কারণে নিবেদিত হতে হয়, প্রাণ দিতে হয়, যুদ্ধ করতে হয় বা নৈতিকতা প্রশ্নে আমাদের ঝাঁপিয়ে পড়তে হয়, তখন কিন্তু এই ধরনের যারা সুবিধাভোগী সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, যেমন মুক্তিযুদ্ধে যারা ঝাঁপিয়ে পড়েছিলেন তারা কিন্তু দেশ বাঁচাতে রাষ্ট্র পরিবর্তনের নামকরণে রক্ত দিয়েছেন। তো আজকেও কিন্তু এরকম যে কোনো সময় যে কোনো বিষয়ে আমাদের অনগ্রসর যাত্রাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। সেই ক্ষেত্রে আমি যদি চলে যাই আমার কী হবে? যদি মুক্তিযোদ্ধাদেরকে এই সম্মান না দেওয়া হতো, তাহলে যে মুক্তিযোদ্ধা চলে গিয়েছেন তার বিধবা স্ত্রী, তার সন্তানরা আজকে কিন্তু বিমুখ থাকতেন। তো এইটা রাষ্ট্র থেকে পুরস্কার দেওয়া, পুরস্কৃত করা, এটা স্বাভাবিক, এটাকে কেউ অসমর্থন দেন না, তবে সংস্কারের প্রয়োজন রয়েছে। এটা পরিপ্রেক্ষিতে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সংস্কার এই বিষয়টি আলোচনায় আসতে পারে, আবার কোটা নাও থাকতে পারে, থাকতেও পারে। এটা রাষ্ট্রের এই আলোচনা শেষে কিন্তু কোর্টে গিয়ে পৌঁছেছে, বিচার বিভাগীয় বিষয়। সেখানে রাস্তায় গাড়ি আটকিয়ে দেওয়া, থামিয়ে দেওয়া, হরতাল করা, ব্লকেজ করা, ব্লক করা, এগুলো ছাত্র সমাজ যেন না করেন তিনি অনুরোধ করেছেন সবাইকে বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার জন্য। দেখেন, এখানে কিন্তু আমরা অনেক বিষয় লক্ষ্য করেছি যে যারা এই কোটা বিরোধী আন্দোলন করছেন তাদের মধ্য থেকেও কিন্তু কারা কয়জন মেধাবী, কারা কয়জন পরীক্ষায় টিকেন, এটাও কিন্তু বিগত দিনের জরিপে আমরা দেখেছি। এটা ওনারা যারা এই আন্দোলনটা করেন, আমি তাদের বাইরের কেউ নই, সমর্থনও জানাতে চাই, কিন্তু অতি উৎসাহী হওয়া ভালো নয়। রাষ্ট্রের বিচার বিভাগের নির্দেশনা আমাদের প্রত্যেকটা নাগরিকের মানা উচিত। জি, হাবিবুর রহমান হাবিব আপনি শুনছিলেন, এবং আমার প্রশ্ন ছিল যে এগুলো অনেক কিছু আছে আলোচনার মধ্যে, যেটা এখন ধীরে ধীরে ক্রমশ অনুপস্থিত, সেটা হচ্ছে যে রাজনীতির প্রসঙ্গগুলো। এমনকি বিরোধী দল হিসেবে বিএনপি সেই অর্থে রাজনৈতিক বিষয় সেগুলো সামনে নিয়ে আসছে ইদানিংকালে, বিশেষ করে নির্বাচনের পরে আর খুব একটা মনে হয়নি। ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে যে কিছু কর্মসূচি করা, মিত্রদের সঙ্গে আলোচনা, সেটা শুধুমাত্র দলীয় চেয়ারপারসনের মুক্তির বিষয় নিয়ে, এর বাইরে অন্য বিষয়গুলোকে সেই অর্থে সামনে, হয়তো এটা অন্য কোনো স্ট্র্যাটেজির অংশ হতে পারে, আমাদের জানা নেই। আমি তো আপনার কাছ থেকে বুঝতে চাই যে আপনি একমত কিনা যে আসলেই রাজনীতিটা ক্রমশ অনুপস্থিত হয়ে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে তৃতীয়মাত্রা দর্শক শ্রোতা, দেশে দেশে বাইরে যারা দেখছেন তাদের সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক, সাবেক ছাত্রনেতা, জাতীয় সংসদের হুইপ, আমার অত্যন্ত প্রিয় জনাব নুরুল ইসলাম বাবুকে আমার শুভেচ্ছা। আসলে আমরা দুইজনে আসছে ছাত্র রাজনীতি করে এখন বর্তমান এই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ বিভিন্ন টকশো দেখতেছে। তা আমাদের আলোচনাটা এইভাবেই আমরা করতে চাই, যেটা মানুষ মনে করে যে আমরা একটা অর্থবহ আলোচনা করলাম। নুরুল ইসলাম বাবু সর্বশেষ যে কথাটা বলেছেন যে সংস্কার প্রয়োজন আছে, এটা এক ছাত্র রাজনীতি করে আসছেন বলেই কিন্তু এই কথাটা বলছেন, অন্য কেউ হলে বলতে দরকার নেই। এটা আলোচনাটা মানুষ আমাদের শুনবে, দেখবে, এটা মনে করি। সেটা হলো এই যে আমরা একটা জিনিস দেখি যে কখনো ছাত্ররা যদি কোনো দাবি নিয়ে আন্দোলনের রাস্তায় নামে, সে দাবি কিন্তু তারা আদায় করেই ছাড়ে। নৈতিক দাবি নিয়েই নামে, নৈতিকতার বাইরে তো যায় না। ভাষা আন্দোলন থেকে শুরু করে সব কিছু আপনি যদি দেখেন একটার পর একটা, ছাত্ররা কিন্তু শুরু করে। এটা হলো সরাসরি তাদের ব্যাপার। এখানে এই যে বর্তমান যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, এই সিচুয়েশনটা হওয়ার কথা না। কারণ ছাত্ররা যখন এর আগে আন্দোলন করেছে, কোটা সংস্কার আন্দোলন করেছিল, তারা কিন্তু কোটা বাতিলের আন্দোলন করেননি। এই জিনিসটা বুঝতে হবে। তারা সিচুয়েশন, তারাও বোঝে হ্যাঁ কোটা সংস্কার করা উচিত, কোটা প্রথা থাকা উচিত, যে কারণে তারা কোটা সংস্কার আন্দোলন নামে তাদের আন্দোলনটা শুরু করেছিলেন। সরকার এখানে যেভাবেই হোক, রাগে হোক বা জিদ্দরে হোক, অথবা মেয়েরা ওই আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেটা ভেবেই হোক, হঠাৎ করে জাতীয় সংসদে কোটা প্রথাই বাতিল করে দিলেন।
টোটালটা বাতিল করে দেন। কিন্তু আন্দোলনকারীরা কিন্তু কোটা বাতিল চান নাই, সংস্কার চেয়েছিলেন, বাতিল হয়ে গেল। স্বাভাবিকভাবে একটা জিনিসটা গ্যাপ হয়ে গেল। এরপরে ধরেন কোর্টের উপরে একজন ধর মুক্তিযোদ্ধার সন্তান আবেদন করলেন, রিট করলেন, তার পরিপ্রেক্ষিতে কোর্ট আবার টোটালটাই আবার পুনর্বহাল করে দিলেন, যেটা আপনার তত্ত্বাবধায়ক সরকারের ওই জায়গায় নিয়ে যাওয়ার মতো অবস্থা। তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা আদায় করা হয়েছিল দীর্ঘদিন আন্দোলন করে, 173 দিন হরতাল অবরোধ এটা সেটা করে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে যে দাবি আদায় হয় সেই দাবি কোর্ট বাতিল করতে পারে না, মানে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে যেটা হয়। তো সেটাও একজনে রিট করলো, তার পরিপ্রেক্ষিতে কোর্ট সেদিন কী বলল যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানটা তো সাংঘর্ষিক, তো বাংলাদেশের বর্তমান পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আরও 2টি নির্বাচন হতে পারে। সংসদ চাইলে কিনা এটা আমার জানা নাই, আরও 2টা নির্বাচন হতে পারে। এটা যখন সংসদের ঘাড়ে চলে গেল বা সরকারের কাছে চলে গেল, তখন সরকার, উনি তো সংক্ষিপ্ত রায় দিয়ে আত্মরায় দেন, সরকার সংসদে কিন্তু পাশ করে ফেললো। উনি 16 মাস পরে অবসর যাওয়ার পরে তারপরে উনি রায়টা দিলেন, এই যে পূর্ণাঙ্গ রায় দিলেন, এই যে একটা বিরাট একটা ধোঁকা। এটা সংসদ যদি কোর্টের উপরেই নির্ভর করে তাহলে 16 মাস পর্যন্ত অপেক্ষা করা হচ্ছিল, এটা করলো না। ঠিক ওই জায়গায় আবার আসছে। এখন কোর্ট যেটা করেছেন, যে কোর্ট কি বললেন আবার বৃহস্পতিবার দিন বললেন কি, যে সরকার ইচ্ছা করলে এখানে কিছু পরিবর্ধন এগুলি সংস্কার করতে পারেন। চাপাই দিল, ঘাড়ি দিল কোথায়? সরকারের উপরে। সরকারের উপরে যখন চলে যাবে, সরকার যেমন করে কোটা সংস্কার কি তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে দিয়েছে, এই ঘটনাটা তাই ঘটতে যাবে। যে কারণে ছাত্ররা ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বাসটা পাচ্ছে না পেয়ে তাদের দাবি যে না, এখানে পূর্ণাঙ্গ এটা নির্বাহী থেকে এটা হতে হবে, আমাদের এই জিনিসটা পরিষ্কার করতে হবে। এখন আপনি আসেন, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি যখন মুক্তিযুদ্ধে গেছি আমার সন্তান চাকরি পাবে এই জন্য আমি যাইনি, আমি চাকরি পাবো সেজন্য আমি যাইনি। কিন্তু স্বাধীনতার পর তখন প্রয়োজন, দেশের প্রয়োজনে সেই সময় একটা অস্থায়ী একটা হয়েছিল যে মুক্তিযোদ্ধারা গিয়েছিল, তাদের 30% কোটা দিয়ে তাদেরকে চাকরিতে যোগদানের সুযোগ করে দেওয়া হয়েছিল ওই পর্যন্ত। এরপরে ধরেন আসলো সন্তান, এরপরে আসে নাতিপুতি, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না, কোনোভাবেই না। মুক্তিযোদ্ধাদের সম্মান দিচ্ছে সরকার, বিষয়টাকে সরকার দিচ্ছে, মারা গেলে সেখানে তাদেরকে গাড়ামোনা দিচ্ছে, আরও অন্যান্য সুযোগ সুবিধা, চিকিৎসা, অন্যান্য সুবিধা সবই আছে। নাতিদের পর্যন্ত যদি নাতিদের প্রতি যদি চলে যায়, তাহলে এটা বড় ধরনের একটা দেশে, ধরেন আমরা সেই সময় যারা দেশের ভিতরে ইন্ডিয়াতে আমরা ট্রেনিং দিয়েছিলাম, দেশে ট্রেনিং দিয়েছি, সব মিলে 2 লক্ষ হবে। এখন মুক্তিযোদ্ধার সংখ্যা কিন্তু 2.5 লক্ষ হয়ে গেছে। এই যে ফলস যারা 60-65 হাজার মুক্তিযোদ্ধা, ফলস মুক্তিযোদ্ধা যারা মানে যুদ্ধের কাছেই যায় না, এই যে এরা মাসে মাসে 20,000 করে টাকা নিয়ে যাচ্ছে, এবং তাদের করে যদি আপনার এই যে 30% কোটা, যদি আমি যুক্তি দিয়েও বলে 2 লক্ষ মুক্তিযোদ্ধা আমি ধরলাম, কিন্তু ফলস মুক্তিযোদ্ধা গেছে, জেনুইন মুক্তিযোদ্ধা অনেকে বাদ আছে, তারা সার্টিফিকেট নেয়নি। তো 2 লক্ষের জন্য 30% কোটা, আর সেই সময় মানুষ ছিল 7.5 কোটি, 7.5 কোটির জন্য 40% কোটা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। 2 লক্ষের জন্য 30% আর 7.5 কোটির জন্য 40% এটা হতে পারে না। তারপরে একটা সময় ছিল সেটা। এখন আপনি আসেন, সেই সময় দরকার ছিল, কিছু কিছু জেলা ছিল, উত্তরাঞ্চল বিভিন্ন জেলা তখন ডিস্ট্রিক্ট কোটা ছিল, পিছিয়ে পড়া, মেয়েদের ক্ষেত্রে 10% কোটা ছিল। এই সব মিলিয়ে পার্বত্য চট্টগ্রাম ওই সমস্ত নৃগোষ্ঠীর জন্য 5% আর 1% প্রতিবন্ধী। এখন যে সময়টা আসছে, এখন আমার প্রথম কথা, নাতিপুতিদের কোটা থাকার কোনো প্রশ্ন ওঠে না। যদি কোনো মুক্তিযোদ্ধার সন্তান চাকরি করার মতো অবস্থায় আসে, তাহলে সেখানে 5% রাখতে পারে, কোটা পূরণ করা সম্ভব না। কারণ হলো, প্রমাণ হলো এই যে 30% কোটা কোনোদিনও পূরণ হয়নি, যেটা পূরণ হয়ই না। 8% 8.5%-এর বেশি কোনোদিনও হয় না। তো যেটা পূরণই হয় না, সেটা কেন আমি রাখবো? যুক্তি প্রথমে এটা। আর মেয়েরাও এখন হাজার হাজার মেয়ে কিন্তু মিছিলে নেমেছে, তারাও বলছে যে না, আমরা মেধা দিয়ে আমরা ওই জায়গায় যেতে চাই। তো সেখানে মেয়েদের ক্ষেত্রে হয়তো 10% আছেন, 5% করা যেতে পারে, বা আরও কম করা যেতে পারে। এবং পার্বত্য চট্টগ্রাম সব মিলিয়ে সেখানে 5%, সেখানে হয়তো আর 3%, তার মেধায় দিত। এখানে এটা তো প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে চাকরিটা, এখানে সবাইকে যেতে হবে কেন? এখানে সবাইকে, যারা মেধায় দিয়ে তার দেশটা তার যেহেতু পরিচালনা করবে, সেহেতু এই ক্ষেত্রে সরকারের কম্প্রোমাইজ করা উচিত না। কোটা সংস্কার করেন, হয়তো 10% 15% ভিতরে আপনি নিয়ে আসেন, বাতিল করতে আমি বলতেছি না। মুক্তিযোদ্ধাকে আমি ছোটও করবো না, আমি নিজেও যেতে থাকতে আমি মুক্তিযোদ্ধা, আমি ছোটো করবো না। কিন্তু কথা হলো, আজকে 30% রেখে এই যে অযাচিতভাবে দেশের ভিতরে একটা সংকট সৃষ্টি করা হলো, এটা একটা সংকট। এখানে আবার দেখেন, বিগত 2 দিন ধরে
আপনার এখানে স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার আইনমন্ত্রী, আপনার কী বলে সড়ক পরিবহন মন্ত্রী এবং মেট্রোপলিটন কমিশনার যে ভাষায় কথা বলতেছে, এটা ভাষা? এটা স্বাধীন বাংলাদেশের ভাষা হতে পারে? আনিসুল্লাহ সাহেব আইনমন্ত্রী বলেছেন এরা ৭৫-এর খুনি এবং এরা জামাত শিবির। ওনাকে প্রকাশ্যে এই দেশের ছাত্র সমাজকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতেই হবে একদিন। এই হাজার হাজার লাখ লাখ সব কিছু জামাত শিবির, তাহলে আওয়ামী লীগ থাকে কোথায়? তাহলে আওয়ামী লীগের দল থাকে কোথায়? এই যে কথা বললো এই জন্য, এবং ওবায়দুল কাদের ভাই কথা, উনি একজন পলিটিশিয়ান, ছাত্র রাজনীতি করে আসছেন। আমরা আন্দোলন করছি, আন্দোলন করতে যেতে আমরা টাকে চলা পিষ্ট হয়েছে, মায়ের খেয়েছে, হাসপাতালে গেছি, জেলে গেছি, কত ঘটনা। এখন উনি বলে ফেললেন যে এটা জামাত শিবির, এরা বলে ফেললেন এটা স্বাধীনতার ৭৫-১৫ কিছু খুনি। তো এই যে মন্ত্রের লাগামহীন, হ্যাঁ এটা বলার আমি মানতে পারতাম, আমি মেনে নিতাম। তারপরেও যদি তারা জনগণের ভোটে নির্বাচিত হতো, স্বাধীনতার কি এইটা, স্বাধীনতার কি এইটা কী বলে স্বাধীনতার চেতনা? স্বাধীনতার চেতনা ছিল ভোট ছাড়া? স্বাধীনতার চেতনা গেলে একতরফা নির্বাচন? স্বাধীনতার চেতনা ছিল এক দল নির্বাচন করবে? স্বাধীনতার চেতনা ছিল একটা দল নমিনেশন দেবে, তার বাইরে ইলেকশন করবে, তার বাইরে আবার স্বতন্ত্র ক্যান্ডিডেটকে নির্বাচন করতে দিতে বলা হবে? এটা স্বাধীনতার চেতনা না। গণতন্ত্র টোটালি গণতন্ত্র অনুপস্থিত। তো সেই মুহূর্তে ছাত্ররা, এই দায়িত্ব ছাত্রদের না। আজকে যদি এর পরিপ্রেক্ষিতে এই ছাত্ররা তো গণতন্ত্র বা অন্য ইস্যু নিয়ে কিন্তু বলছে না, তারা তো শুধু বলতেছে তাদের কোটা সংস্কার করতে। এইটা তাদের এই হুমকি দেওয়ার কারণটা কি? তাদের এই হুমকি দিয়ে সরকারের জন্য এটা কত বড় বিপজ্জনক ঘটনা ঘটবে। আমার যে প্রশ্নটা ছিল যে রাজনীতিটা অনুপস্থিত, ধরেন এই ধরনের আন্দোলন, এই যে শিক্ষকরা সকল বিশ্ববিদ্যালয় অচল করে দিলেন, কিন্তু যখন একটু আশ্বাস পেলেন তারা কিন্তু তাদের কাজে ফেরত যাচ্ছে। এইবার আপনার ভালো কথা, এই কোটার একটু আশ্বাস পেলে তাদেরকে আপনি তো, তারা তো বলছেই, আমিও বলছি যে আপনিও বলছেন, কিন্তু আমি এবং দেখেন এই শিক্ষকদের যে ঘটনাটা, এই ঘটনাটা কেন সৃষ্টি করা হলো বলেন তো আপনি? এই প্রত্যয় স্কিমের নামে যেটা করলো সরকারি কর্মকর্তাদের বাদ দিয়ে ছাত্র বিশ্ববিদ্যালয়গুলিকে নিয়ে, কেন? কারণ কি? কারণটা কি? তাহলে এতদিন পরে বসলো কেন আজকে? এই বাংলাদেশে আপনি কোনোদিন দেখাতে পারবেন না, পাকিস্তানেও দেখাতে পারবেন না, একই সাথে শিক্ষকেরা রাস্তায়, ক্লাস বর্জন, অফিস বর্জন অফিসাররা, একই সাথে ছাত্ররা রাস্তায়। আসে কোথাও? পৃথিবীর কোথাও হয়েছে? বাংলাদেশের কোথাও হয়েছে? সরকারের ভুল পলিসির কারণে আজকে শিক্ষকরা, এই শিক্ষকরা, জিনাত হুদাকে আমি দেখেছি, ও তো মাজিদুল্লাহ চাঁদের, মাজিদুল্লাহ চাঁদ নাকি আমাদের ভাইস চ্যান্সেলর, ওয়াহিদুজ্জামান চাঁদ ভাইস চ্যান্সেলর, তার ওয়াইফ, সে শিক্ষক সমিতির মানে ফেডারেশন সেক্রেটারি। সে যেভাবে আন্দোলনটা করতেছে, সে তো আওয়ামী লীগের পক্ষের লোক। কেন করতেছে সে? তারা এমন একটা সরকার, এমন একটা পলিসি, এটা আমলারা যেই হোক, সরকারকে বিপাকে ফেলার জন্য হোক বা নিজেদের সুবিধা করার জন্য হোক, সরকারকে এই গর্তের ভিতরে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে এখন সরকারকে হাতে নাজেহাল করার জন্য, এতে আমরা ষড়যন্ত্র থাকতেও পারে। কার লাভ কার ক্ষতি? হ্যাঁ, এই যে অবস্থাতে এখন আর আগেই যদি এটা করে ফেলতো, তাহলে শিক্ষকরা একদিন ঘরে মাঠে থাকে না। এই যে ছাত্ররা মাঠে আছে, কালকে যদি ছেলেরা তো মাঠে নামবে। সরকার যে ভাষায় কথা বলতেছে, এই ভাষা কিন্তু ছেলেরা শুনে সবাই ভয় পাবো না। এই যে মামলা করছে না, যাকে ধরে তাকেই অ্যারেস্ট করবে আমাদের বিএনপির মতো, এটা করে সরকার কিন্তু খুব রং পথে চলে যাচ্ছে। এটা কিন্তু বলছে আমাদের বিএনপির রাজনীতি আমরা আছি, একটা নির্বাচন হয়ে গেছে, আমরা দল গুছাচ্ছি, আমাদের শুধু ম্যাডামের জন্যই আমরা বলতেছি না, আমরা তো দ্রব্যমূল্যের কথা তার এটা বলার আর কোনো অপেক্ষা রাখে না। মানুষই বুঝতেছে যে দ্রব্যমূল্য কোথায় অবস্থান করছে। আলুর কেজি ৭০ টাকা, চালের দাম প্রায় কেন এখন, পেঁয়াজ ১২০ টাকা। আমি আসছি আবার আপনার কাছে, নজরুল ইসলাম বাবু। দেখেন, হাবিব ভাই বলেছেন, উনি কিন্তু আমাদের নেতা। হাবিব ভাই বলেছেন যে স্বাধীনতার চেতনা কি এই? স্বাধীনতার চেতনা কি এই হবে যে ইচ্ছে করলেই রাস্তাঘাট ব্লক করে দিবি? এদেশের ২ কোটি মানুষ ঢাকা শহরে বসবাস করে, প্রতিদিন সকালবেলা উঠে রাস্তাঘাট ব্লক করে দেওয়া কি স্বাধীনতার পক্ষের চেতনা হতে পারে? স্বাধীনতার চেতনার নস্যাৎ হতে পারে, কিন্তু এটা তো পক্ষের কোনো কাজ না। আর দ্বিতীয়ত হলো যে ন্যায়সঙ্গত দাবি প্রতিষ্ঠিত হবে, সেই প্রতিষ্ঠিত হওয়ার দায় দায়িত্ব নিয়েই কিন্তু প্রধানমন্ত্রী বাতিল করেছিলেন। কিন্তু এখন কোর্ট আমাদের বিচার বিভাগ স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান। মিস্টার হাবিব, কোর্টের এই আদেশকে আবার ওই তত্ত্বাবধায়ক সরকারের আদেশের সঙ্গে মিলিয়ে দেখবার চেষ্টা করেছেন। ব্যাখ্যা দিচ্ছি। দেখেন, তো এখন কোর্টকে যারা অবমাননা করবে তারা তো রাষ্ট্রবিরোধী। তো এই ষড়যন্ত্র সাথে সম্পৃক্ত কি? আজকে যারা বলেন যে তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন ছিল, সেই বিএনপি কিন্তু আজকে এই ছাত্রদেরকে সমর্থন জানাচ্ছেন। সমর্থন জানানো অন্যায় না, কিন্তু সারাদিন ব্লক থাকবে,
এই একটার পর একটা কর্মসূচি দিবে, জনগণ অতিষ্ঠ হবে, সেইটাকে কিভাবে সমর্থন জানায় একটি রাজনৈতিক দল? সেই দলটি কিন্তু বলেন যে তত্ত্বাবধায়ক সরকারের কথা। তত্ত্বাবধায়ক সরকার নিড নেসেসারি যখন ছিল তখন কিন্তু সর্বদলীয়ভাবেই কিন্তু সবাই সেটা কামনা করেছেন এবং সেটা প্রতিষ্ঠিত হয়েছিল। স্বৈরাচারের বিদায় হয়েছে, বিদায় ঘণ্টা বেজেছে। এরপর এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা অগ্রসরমান। সেই সময় একটা নির্বাচনের মধ্য দিয়ে যেখানে এই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন, সেই আওয়ামী লীগ সংশোধনী নেবেন, জনগণের সমর্থন নিয়েছেন, কোর্টের সাজেশন নিয়েছেন। কোর্ট তখন বলে দিয়েছেন বিচার বিভাগ যে প্রয়োজন নেই, আর যদি দুইটি নির্বাচন করতে চান তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে তাহলে সংসদের এটা পেশ করার পর সংসদ যদি মনে করেন। কিন্তু আমার কথা হলো মূল কথা ছিল যে বিচার বিভাগকে বাইরে রাখা, রাইট, এই প্রসেসের মধ্যে যেন বিচার বিভাগ এটার কোনো নিতে চাননি, দায় দায়িত্ব নিতে চাননি। কিন্তু বাস্তবতাটা কি? নির্বাচনের বাস্তবতা হলো আমরা নির্বাচন শেষ করলাম, নির্বাচনে আমরা সংসদে সংখ্যাগরিষ্ঠতা দেখলাম, একক সংখ্যাগরিষ্ঠতায় মাননীয় প্রধানমন্ত্রী হলেন জননেত্রী শেখ হাসিনা। এরপর বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরাসরি কিন্তু আসন সংখ্যা সীমিত অবস্থায় চলে এসেছেন, 30টা নেমে এসেছেন। সেই বিএনপি পরবর্তীতে নির্বাচনে অংশগ্রহণ করতে চান না, আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করেন। এইটা যদি তত্ত্বাবধায়ক সরকারের সময়ের চাওয়ার আন্দোলন হয় তাহলে আমার প্রশ্ন হলো তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন সময়ই তো মানে জনগণ তাদেরকে প্রত্যাহার করেছেন, সুতরাং তাদের সাথে তো জনগণ নেই। জনগণ তাদের সাথে ছিলেন যারা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র শাসন করেছেন। সুতরাং দায়ী দায়িত্ব তো স্বাভাবিক কারণেই সরকার পরিচালনা যারা করেন তাদের উপর আসবে। তারাই তো সিদ্ধান্ত নিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের আর প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? এই তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়াকে বন্দী করেছে, এই তত্ত্বাবধায়ক সরকার এদেশের জনপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীকে গ্রেপ্তার করেছে। সুতরাং আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার নামে এই দেশটাকে 2 বছরে লণ্ডভণ্ড করে ফেলেছে। সুতরাং সেই তত্ত্বাবধায়ক সরকার জনগণের যে প্রতিক্রিয়া এবং আমি মনে করি প্রগতিশীল রাজনীতি যেটা, সেটা আমরা কখনোই মানতে পারি না। সেই কারণেই তত্ত্বাবধায়ক সরকার কোর্টের নির্দেশ অনুযায়ী এবং এদেশের মানুষের চাহিদা অনুযায়ী বাতিল করা হয়েছে। আজকে দীর্ঘদিন হলো পরপর 3টি নির্বাচনের 2টি নির্বাচন তারা বয়কট করলেন। এবং বয়কট কেন করলেন? যারা বিরোধী দলে থাকতে ভালো ভূমিকা রাখতে পারে নাই কল্যাণমুখী রাষ্ট্র গঠনে, ঠিক তারাই জানেন যে নেক্সট নির্বাচনে বা চলমান নির্বাচনে তাদের কোনো অবস্থান নেই, তারা বয়কট করেন নির্বাচনকে। সেইটার দায় দায়িত্ব কি একটি রাজনৈতিক দল বা আওয়ামী লীগ নেবেন? নিশ্চয়ই নেবেন না। বিএনপি নির্বাচনে আসেন না। এখন ওনারা বলেন যদি ভোটে নির্বাচিত হতো, আমার নেতা হাবিবুর রহমান সাহেব হাবিব ভাইও বললেন যে যদি তারা ভোটে নির্বাচিত হইতেন। আমি জিজ্ঞেস করি হাবিব ভাইকে, এটা ইটস মাই কোশ্চেন, যে এই কথাগুলো একজন এদেশের যোগ্য নাগরিক শুধুমাত্র নন, আপনি আন্দোলনের পুরোধা এবং রাজনীতিতে আপনার ব্যক্তিত্ব এবং আপনার এই সংগ্রামের দৃশ্য এখনও মানুষের মানসপটে রয়েছে। তা আপনি যখন এই কথাগুলি বলেন তখন আমরা যারা আপনার অনুজ, আমরা কিন্তু অবাক হই যে কেন এই কথা বলেন। একটা রাজনৈতিক দল নির্বাচনে আসেন না কেন? তাদেরকে সেইভাবে প্রতিষ্ঠিত করতে পারেন না কেন? তাদের সাথে জনগণ মাঠে নামেন না কেন? বেগম খালেদা জিয়া অন্যায় কাজ করেছেন, তার পক্ষে বাংলার মানুষ থাকবেন কেন? এই বিষয়গুলিকে নিয়ে যদি একটু ভাবনা থাকতো তাহলে নির্বাচনকে ওনারা প্রহসন অথবা নির্বাচন নিয়ে এই কথা বলতেন না। নির্বাচনকে আজকে প্রশ্নবিদ্ধ করার যে চেষ্টা, অপচেষ্টা, সেটা হলো শুধুমাত্র বিরত থাকা, নির্বাচনে অংশগ্রহণ না করা। এই কথার উত্তরে হাবিব ভাই বলবেন যে নির্বাচনের কোনো পরিবেশ সরকার সৃষ্টি করতে পারে নাই। নির্বাচনের পরিবেশ রাজনৈতিক দল হিসাবে বিএনপিরও দায়িত্ব নেওয়া উচিত। যখন নির্বাচন থেকে সরে যান তখন নানান ঘটনা ঘটবে এবং মননশীল যে কোনো ঘটনা নিজেরা তৈরি করবেন এবং সেইভাবে বলবেন, এটা আমরা লক্ষ্য করেছি এবং দেখেছি। সুতরাং
নির্বাচন ভালো না মন্দ এটা এদেশের জনগণ কিন্তু নির্বাচনের পর সরকার গঠন হওয়ার পর সরকারকে যখন অকুণ্ঠ সমর্থন দেন, বঙ্গবন্ধুর কন্যার উন্নয়ন যখন মানুষকে অবাক করে দিয়েছে, এদেশের মানুষ যখন 70 টাকা আলু কিনে খেতে পারে, এই চালের দাম সস্তা মনে করে, তখন বুঝতে হবে মানুষের আয় করার ক্ষমতা বেড়েছে, মানুষের এই বাংলাদেশে আজকে উন্নয়ন চোখে পড়েছে। শুধু তাই নয়, নিজেরাও এই উন্নয়নের সহায়ক শক্তি হিসাবে কাজ করছে, যার কারণেই সরকারকে সার্বিকভাবে সহায়তা প্রদান করছেন। অতএব আমি মনে করি যে স্বাধীনতার চেতনার মধ্যেই কিন্তু আজকের সরকার রয়েছেন এবং এদেশের জনাব ওবায়দুল কাদের সাহেব এবং আনিসুল হক সাহেব যেই কথাগুলি বলেছেন, এটা কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেননি, বলেছেন যারা 75-এর খুনি তারা কিন্তু মরে যাননি, তাদের উত্তরাধিকার, তাদের মানসপত্র তারা কিন্তু বাংলাদেশেই বসবাস করছেন, তারা উস্কিয়ে দিতে চেষ্টা করেন। যারা বঙ্গবন্ধুকে খুন করে বেনিফিশিয়ারি, তারা কারা বেনিফিশিয়ারি এটা একটু ভাবলেই কিন্তু বোঝা যাচ্ছে যে খালেদা জিয়া, জিয়াউর রহমান, এরশাদ, এই বেনিফিশিয়ারিরা এখনও ওই খুনিদের পক্ষ নিয়ে কাজ করার চেষ্টা করছেন, যার কারণে তিনি এই বক্তব্যটা দিতেই পারেন। এবং আমি মনে করি সকল ছাত্রকে তিনি বলেননি, সকল জনগণকেও তিনি এটা শোনাতে চাননি, তিনি বুঝাতে চেয়েছেন এখনও গাপটি মেরারা কিন্তু বিভিন্ন সময় চেষ্টা করেন সরকারকে ধাক্কা দিতে, সরকারকে চেষ্টা করেন এই, এবং বঙ্গবন্ধুর খুনিকে আমরা চিহ্নিত করতে পেরেছি, জননেত্রী শেখ হাসিনাকে কিন্তু গ্রেনেড হামলা করে মারার চেষ্টা করেছে, তাদেরকে কিন্তু আমরা চিহ্নিত করতে পেরেছি। ওরা কারা? এই ধারাবাহিকতায় বলে দেয় যে 75-এর খুনি এবং এই স্বাধীনতা বিরোধী তারা এখনও চেষ্টা করছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করতে এবং বঙ্গবন্ধুর কন্যাকে বারবার হত্যার অপচেষ্টা করতে। সেইটাকেই আপনাদের সামনে তুলে ধরেছেন আমাদের নেতা ওবায়দুল কাদের। মিস্টার হাবিবুর রহমান হাবিব, আপনি বলছিলেন যে আপনারা গোছাবার চেষ্টা করছেন অনেকগুলো ইস্যু, যে কিছু কিছু সামাজিক আন্দোলনের কথা বললাম, এর বাইরেও এখন করাপশন ইস্যুটা সামাজিক যোগাযোগ মাধ্যমে, সংবাদ মাধ্যমে আছে, কিন্তু সেই অর্থে বিরোধীরা এইটাকে কিভাবে দেখছে? প্রধানমন্ত্রী দুটো গুরুত্বপূর্ণ সফর শেষ করলেন, সেগুলো নিয়ে নানা রকমের আলোচনা, মিশ্র কথাবার্তা আছে, সেই জায়গায় আপনাদের অবস্থান কি? সো সব মিলিয়ে ওই যে আমি বারবার যেখানে জোর দিচ্ছি যে রাজনীতিটা যে কোনো কারণে আর সামনে আসছে না। না, রাজনীতির সামনেই আসে, কিছু কিছু সময় রাজনীতি একটা ধারাবাহিক শীত নিদ্রায় সবসময় একরকমভাবে যায় না। আর যদি আপনি সফরের কথা বলেন, এটা আমার না, বাংলাদেশের মানুষেরই প্রশ্ন আছে। ভারত সফর নিয়েও কয়েকদিন আগে গেলেন উনি শপথ অনুষ্ঠানে, পরের দিনে আবার কয়েকদিন পর আবার গেলেন, আবার চীনে গেলেন, আবার একদিন আগে চলেও আসলেন। এগুলি নিয়ে নানান মিশ্র প্রতিক্রিয়া আছে। উনি সাংবাদিক সম্মান করবেন, বলবেন কি পেলেন কি না করলেন, হ্যাঁ হয়তো ওটা উনি করবেন, আজকে হয়তো উনি সাংবাদিক সম্মানগুলি বলবেন আর কি। কিন্তু কথা হলো যে আমরা কি পেলাম, আমরা কি পেয়েছি, আমরা কি দিয়ে এসেছি, সব কিছু মিলায় এটা নিয়ে অনেক মানুষের ভিতরে অনেক প্রশ্ন আছে। এটা নিয়ে আপনার বিভিন্ন জনের বিভিন্ন মত আছে। আমরা ভালো কিছু হয়েছে বলে মনে হয় না। চায়নার সফরটা মোটেই যে ভালো হয়েছে বলে আমি মনে করি না। আমি যতটুকু বুঝি ততটুকু। এখানে কারণ আসলো, আপনি অনেক দিন পর্যন্ত আপনি কাউকে আপনি বোকা বানাতে পারেন, চিরজীবনতে বোকা বানাতে পারবেন না। আপনার ঘটনাটা সৃষ্টি হয়েছে প্রথমে কীভাবে? প্রথমে সৃষ্টি হয়েছিল একবার আপনার সোনা দেওয়াতে গভীর সমুদ্র বন্ধ দেওয়ার কথা বলে এসে পরে আবার না দেওয়া, পরে এই জন্য রোহিঙ্গা সংকট সৃষ্টি হলো। এটা বাস্তব, রোহিঙ্গা সংকট সৃষ্টি হতো না, এই মহাসংকট সৃষ্টি হলো উপযাচক হিসাবে সোনা দেওয়াতে গভীর সমুদ্র বন্ধ করতে দিবে চায়নাকে, এই কথা বলে আসার কারণে। তারপর ভারত যখন না করলো তখন আবার ওইটা হলো মাঝখানে আমাদের 11 লক্ষ রোহিঙ্গা আমাদের ঘাড়ে উপর চেপে বসলো শুধু সরকার রং পলিসির কারণে। এইবার আবার কী জিনিসটা করতে গেল, সরকার নিজের থেকে চায়নাকে আপনার তিস্তা ব্যারেজ করার জন্য মানে মোটামুটি আশ্বস্ত করলো। করার পরে ইন্ডিয়া যখন এখান থেকে বেঁকে বসলো তখন আবার উনি বললেন যে না, এটা না, ইন্ডিয়ার সাথে পার্টনারশিপ করবে। চায়না যে এই কারণে এবার বলেছে লোন টোন দেবো না, কিছু করবো না। তো এটা সবসময় তো বোকা বানায় রাখা যাবে না, সব দিকে খেললে তো হবে না। এখন আমার ভাই নুরুল ইসলাম বাবু সুন্দরভাবে শুরু করে ছাত্র আমি আগেই বলেছি, আমার জন্য সুবিধা হলো। সেটা হলো এই দেশে নির্বাচন তো শুধু বিএনপি বর্জন করে না, আওয়ামী লীগও বর্জন করেছে 88 সালে। কেন করেছে? 86 সালে নির্বাচন জয়লাভ করার পরেও রেজাল্ট পক্ষে দেয়নি। 96 সালে কেন বয়কট করেছিল? যে বিএনপি ওদের নির্বাচন করলে ক্ষমতায় যাওয়া যাবে না। 2007 সালে কেন সরে আসলো? যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হল ইয়াজউদ্দিন স্যার, যদিও সংসদ ভেঙে দিয়েছিল, এই কারণে যায়নি।
এখন আওয়ামী লীগ যদি বিএনপির সংসদ নেই, ইয়াজউদ্দিন স্যার তত্ত্বাবধায়ক প্রধান বিভিন্ন অপশনের কথা অত লিন্ডে করতে চায় না, তাতে না যায় যে তাহলে আওয়ামী লীগের অধীনে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ মন্ত্রী, এমপি থাকবে, সব থাকবে, আমাদের কেন যেতে বলবে? তাহলে 173 দিন হরতাল করার কী দরকার আছে? আমি তো এই হরতালের অন্যতম প্রধান আমি ছিলাম, জনতার মঞ্চের প্রবক্তা, জনতার মঞ্চের সভাপতি করেছি, শুরু করেছি। এতদিন হরতাল করে কেন? জনতার মঞ্চ নিয়ে তো অনেকে নেতিবাচক কথাবার্তা বলেন, তো আপনি সেই দায় নেন? তো আমি তাই না, নেতিবাচক না, তখন দরকার ছিল ওটা। আচ্ছা, তখন দরকার ছিল না, যেহেতু একটা নির্বাচন হলো, 91 সালে নির্বাচনটা হয়েছিল নিরপেক্ষ সরকার দিনে। না, অনেকে বলেন না ওই যে জনতার মঞ্চে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা এসে যোগ দিলেন, এটা আসলে প্রশাসন? হ্যাঁ, সেটা প্রশাসন আসছিল, হ্যাঁ, প্রশাসন কর্মকর্তা আসছিল সেই সময়, তারা মনে করেছিল তারা আসছিল। পরবর্তী সময় তারা কেউ কেউ সুযোগ সুবিধা পেয়েছে, আবার তার পরবর্তী সময় তারা আবার চাকরি থেকে হয়ে গেছে, সেটা আর কি আলাদা কথা। এখন কথা হলো যে 2018 সালে আমরা নির্বাচনে গিয়েছিলাম, কি হলো ভোটটা? ওটা ভোট হয়, ওকে ভোট বলে? আমি নিজে প্রার্থী ছিলাম, তো সব বাদ দেন, কিচ্ছু হয় না, সব ভোট সুন্দর হয়েছে। আমি কেন হেলিকপ্টারে ঢাকা আসলেন বলুন তো? এ পর্যন্ত কোনো প্রার্থী আহত হয়ে আজ পর্যন্ত অন্য বাংলাদেশের স্বাধীনতার পর থেকে একমাত্র জালাল ভাই মনে হয় কিশোরগঞ্জের 79 না কোন সময়, তার আগে কি পরে মিটিংয়ের ভিতরে কি পরে, যাই হোক, প্রার্থীরা কোনো আহত হয়ে হাসপাতালে আসে না, কর্মীরা আসে। আমরা 50 জন প্রার্থী আমরা আহত, গোষ্ঠীদার সহ শুরু করে এই যে অবস্থা, হাজার হাজার কর্মীদের গায়েবী মামলা দিয়ে অ্যারেস্ট করা হলো, যা কোনোদিনও হয়নি, কোনোদিনও হয়নি যা বাংলাদেশে। এই যে ঘটনাটা ঘটলো, তাহলে এই নির্বাচনের পর দেখেন 2008 সালের নির্বাচনের কথা বারবার আসে যে বিএনপি 29টা আসন পেয়েছিল। এই নির্বাচনটাকে এখন আমার কাছে খুব পরিষ্কার, আওয়ামী লীগ আলারাও জানে না যে 10% করে ভোট শুধু নৌকা মার্কা ব্যালট পেপার ঢুকাই দেওয়া রাখছিল বাক্সের মধ্যে। আওয়ামী লীগের জন্য সামরিক বাহিনী তাদের পিঠ বাঁচানোর জন্য, যেহেতু তারা বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিলেন, বেগম খালেদা জিয়া বলছেন না, তোমাদের সাথে আমার কোনো আপোষ নেই। তখন বর্তমান প্রধানমন্ত্রীর কাছে গেছেন, উনি বলছেন তোমাদের সব কিছুকে আমি লিগলাইজ করে দেবো, করছেও তাই। যার প্রতিদান স্বরূপ এখন মাসুদ্দিন হলো সংসদে হুইপ, চিন্তা করা যায়? 111 সরকারের অন্যতম একজন কুশীলভ, সে আজকে হুইপ, ও তার দেশে থাকার কথা না। এই যে অবস্থাটা, এবার দেখেন 2008 সালে বিএনপি এত আনপপুলার, মাত্র 29টা সিট পেল, কিন্তু ভোট আপনি দেখেন তো 1 লাখের কম কেউ ভোট পাইছে না, 1,60,000, 70,000, 1,00,000 লাখ এরকম ভোট। আওয়ামী লীগের চেয়ে আগের বারে ফেসেল 10-20 হাজার বেশি, ওই 10% ভোট ঢোকানোর জন্য তারা হয়ে গেছে বেশি। তো বিএনপি যদি অজনপ্রিয়ই হতো, এর ভিতরে ধরেন বিএনপির আমলে অনেক অন্যায় হয়েছে, আওয়ামী লীগ একবার দুবার হলে কী বলে দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে, তারপর 3 বছর বিএনপি হয়েছে, গ্রেনেড হামলার অনেক অভিযোগ, অনেক কিছু আছে, হাওয়া ভবনের কথা অনেক কিছু আছে। তারপরেও আওয়ামী লীগের অধীনে যখন 2013 সালে সমস্ত বড় বড় সিটি কর্পোরেশন নির্বাচন হলো, 1 লাখের উপরে ভোট থেকে 50-60 হাজারের কমে কোনো সিটি কর্পোরেশন যেতে নাই আওয়ামী লীগের অধীনে নির্বাচন করে, আওয়ামী লীগ সরকার অধীনে নির্বাচন করে। সেটাই তো ওনারা বলেন, তাহলে ওনাদের অধীনে ভালো নির্বাচন না সিটি কর্পোরেশন জাতীয় নির্বাচন না, তো ওই নির্বাচন তো সরকার পরিবর্তন হয়নি। সরকার পরিবর্তন নির্বাচন হলে তো তারা সেটাকে টুরি চেপে ধরতো। তো বিএনপি যে পপুলার সেটা তো 2013 সালে প্রমাণ করছে, আর প্রমাণ করার দরকার নেই। তারপরে আবার দেখেন 2014 সালে যে নির্বাচন হল, বিএনপি যায় না যে নির্বাচনে 153 বিনা সিটে, তারপরে উপজেলা নির্বাচন 2 ধাপ 3 ধাপ দেখেন, সব তো বিএনপি জামাত, সব তো 60% 70% বিএনপি জামাত, অর্থাৎ বিএনপি নির্বাচনে যায় নাই। তার মানে 13 সাল এবং 14 সালে আপনার উপজেলা নির্বাচন প্রমাণ করতেছে জনগণ বিএনপির সাথে। এখন আপনি আসেন, আমরা এই নির্বাচনের কথা বলেন, পৃথিবীর ইতিহাসে আপনি দেখাতে পারেন একটা জিনিস, যে নির্বাচনের আগে একটা বড় দলের অফিস বন্ধ করে দেয়, অফিস ক্রাইম সিন নাকি বিয়ে করে ওখানে পুলিশ দিয়ে বিএনপির অফিস বন্ধ করে দিয়ে শত শত পুলিশ পাড়া থাকতো, বিএনপি যেতে পারতো না। তো এইটাকে বলে, এরপর যদি বলে বিএনপি নির্বাচন যাবে কীভাবে যাবে? আমি জানি একটা ক্ষুদ্র মানুষ, এই বাংলাদেশে আন্দোলন সংগ্রাম আন্দোলন বাবু সাক্ষী, সেই জনতার মঞ্চ থেকে শুরু করে আপনার সব ছাত্র গঠন থেকে শুরু করে সব কিছু কিন্তু শুরুটা আমি করছি, শেষটা কিন্তু আমি করেছি। আমাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দিল সর্বপ্রথম বাংলাদেশে। আমাকে ধরে নিয়ে গেল টকশো থেকে, চ্যানেল 24 থেকে 2015 সালের 12 জানুয়ারি আমার বিরুদ্ধে গাড়ি ভাঙচুর পুরানো মামলা দিল। গাড়ি যেখানে পড়ে নাই, চেসিস নাম্বার নাই, নেম প্লেট নাই, মালিক নেই, সাধারণ ভাই সহ আমাদের 15 জন মানুষকে সাজা দিয়ে দিল, আমাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দিল। আপনি বলেন তো, সারা জীবন আন্দোলন সংগ্রাম করেছে, পাকিস্তান আমল থেকে শুরু করে মুক্তিযুদ্ধ যাওয়া থেকে শুরু করে আমাকে নির্বাচন অযোগ্য ঘোষণা করে দিল। আমাদের বহু প্রার্থীকে পরে নির্বাচনে যারা আমরা যেতাম বন্ধ করে দিল। এবার আপনি বলে শেষ করি, সেটা হলো যে আমার ভাই বাবু বলতে উন্নয়ন যাই হোক বলবে হয়তো পরে, $190 বিলিয়ন আমাদের ঋণ। 2009 সালে কয় বিলিয়ন ছিল? 18 থেকে 20 বিলিয়ন মাত্র। এই সরকার আমলে $60 থেকে $65 বিলিয়ন ঋণ করেছেন। কোথা থেকে দেবেন আপনি?
এবার শেষ বললি এই যে আদালতের কথা যেটা বলছে, হ্যাঁ আমি উচ্চতর আদালতের রায় মানি না, আমি মানি না, আমি কোর্টের রায় মানি না। আমার গাড়ি পড়ে না কোনো কিছু আমার সাজা সেটা মানবো? উচ্চ আদালত বেগম খালেদা জিয়াকে, তারেক রহমানকে, জুবাইদুর রহমানকে সাজা দিয়েছে, আমি মানবো? বেগম খালেদার কোনো সিগনেচার নেই, কোনো কিছু নাই, কোথাও কোনো সিগনেচার। ধন্যবাদ। তা সে আমি মানবো? রোজ ইসলাম বাবু, দেখুন আমি আর এই কথার উত্তর দিয়ে এই পরিবেশটাকে তিক্ত করতে চাই না। আমি শুধু এটা বলি যে যদি পুলিশ মারে, যদি আগুন লাগিয়ে দেয়, যদি বোমা মারে, যদি মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেই বিএনপি মানে একটা দল হওয়ার কারণে রাষ্ট্র কোনো শাসন ব্যবস্থায় তাদের প্রতিকার করতে পারবে না, তাদের জন্য কোনো ভূমিকা রাখবে না, আইন সেখানে প্রয়োগ হবে না, আইনের ব্যবহার সেখানে হবে না, সেগুলোই ধারাবাহিক হয়েছে। এবং সেই কারণেই বিএনপির অনেক নেতারা গ্রেপ্তার হয়েছে, মামলা হয়েছে। কিন্তু আমরা যারা বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় ডান্ডা বেরিয়ে পড়েছি, 19টা মামলা, খুনের মামলা আমাদের বিরুদ্ধে দিয়ে দিয়েছেন। জেলখানা থাকা অবস্থায় পেন্ডিং মামলা বলে কোনো শব্দ নাই, কিন্তু আমাদের বিরুদ্ধে একের পর এক দিতে দিতে 104টা দিয়েছিলেন। 11 মাস কারাগারে ছিলাম, মা হাসপাতালে ছটফট করেছে, দেখতে পারিনি। সেই দিনগুলি কি আমরা ভুলে গিয়েছি? সেই দিনগুলি কি মানুষ ভুলে গিয়েছে? সুতরাং আমি সেই বক্তব্য দিতে চাই না। আমি শুধু বলি এদেশে হত্যাকাণ্ড শুরু করেছে বেনিফিশিয়ারি বিএনপি, এদেশকে রক্তাক্ত করেছে, এদেশের মানুষকে সবচেয়ে নিরাপদ জায়গা জেলখানায় ফাঁসি দিয়ে শত শত হাজার হাজার জওয়ানকে হত্যা করেছে জিয়াউর রহমানের শাসনামল, জিয়াউর রহমানের নির্দেশনা। সুতরাং সেই কথা বলে হাবিব ভাই কখনই এই বাংলাদেশের মানুষের কাছে পার পাবেন না, সাবাস পাবেন না। উনি সাবাস পেয়েছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে। যখন তিনি ছাত্রলীগের সভাপতি ছিলেন, তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন, সততার মূর্ত প্রতীক হিসাবে দাঁড়িয়েছিলেন, তখন কিন্তু তিনি ভালো কাজ করেছিলেন, সাবাস পেয়েছিলেন। এখন হাবিব ভাই যা বলেন সেইটাও মানুষ বিচার করেন। তখন ছাত্র সমাজের প্রতিনিধি হয়ে, কণ্ঠ হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে যে রুখে দাঁড়িয়েছিলেন, সেই হাবিবুর রহমান সাহেবের বক্তব্যের সাথে আজকের বক্তব্য যে অসার, এটা জনগণ বুঝতে পেরেছেন বলেই উনি নানামুখী এই আইনি ব্যবস্থাপনায় ওনাকে সাজা কাটতে হয় অথবা গ্রেপ্তার করতে হয়। আমরা এটা চাই না। আমরা চাই হাবিব ভাইয়ের মতোই নৈতিকতা এবং মানুষের জন্য যে কাজ, মানুষের জন্য যে কথা বলা, সেই জায়গায় ফিরে থাকবে। এখন ষড়যন্ত্রের কাছে দেশের টাকা মানি লন্ডারিং করে যেই তারেক রহমান বিদেশে পাঠিয়ে দিয়েছে, যেই খালেদা জিয়া এতিমদের টাকা এই নিজের অ্যাকাউন্টে রাখার কারণে দণ্ডপ্রাপ্ত আসামি হয়েছে, যেই বাংলাদেশে হাজার হাজার মানুষকে পেট্রোল বোমা মেরে মানুষ খুন করেছে, সেই বিএনপির পক্ষে যখন কথা বলে, তখন ওনার কাছে যতই উচিত মনে হোক, জনগণের কাছে এটা অনুচিত মনে হয়। যার কারণে হাবিব ভাইয়ের আগের যে কৃতিত্ব, আগের যে জনপ্রিয়তা, উনি যে বারবার আশা করেন যে উনি ক্যান্ডিডেট হলে জয়লাভ করতেন, সেই জায়গাটায় ঘুরে বালি হয়েছে। না তো হাবিবুর রহমান হাবিব ভাই স্বতন্ত্র 60 জন 62 জন পাশ করে আসছেন না, উনি বলেছেন স্বতন্ত্র প্রার্থী। এই বাংলাদেশে স্বতন্ত্র ইলেকশন করলেও আপনি পাশ করতেন। আমি আশা করি, আমি মনে করি, আমি চাই, কারণ আপনার মতো মানুষ দরকার। কিন্তু নৈতিকতা ভিন্ন জিনিস, রাজনৈতিক আদর্শ ভিন্ন জিনিস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ বাংলাদেশের বিকশিত আজকে পুষ্পর মতো, যার কারণে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আর যারা মানুষ খুন করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে একটা রাজনৈতিক দল করেছেন, যার নাম বিএনপি, যার নাম জাতীয় পার্টি, এদেরকে মানুষ এখন চিনে ফেলেছেন। সুতরাং আপনার উচিত কথাগুলি এখন মানুষের কাছে অনুচিত মনে হয়, কারণ আদর্শগত দিক বিবেচনায় যখন ব্যর্থতা এবং দেশের এই লণ্ডভণ্ড ইতিহাস সংযুক্ত হয় একটা দলের পক্ষে, তখন আর সেই দলের কর্মকাণ্ড নিয়ে মানুষ কথা শুনতে চায় না। আপনি যতই জনপ্রিয়তার কথা বলেন, আপনি বিভিন্ন নির্বাচন, বিভিন্ন সমাজ ব্যবস্থাপনায়, সামাজিক অবকাঠামো বিনির্মাণে, সর্বক্ষেত্রেই এখন দেখুন যে পরিবর্তন এসেছে। ঠিক মানুষের হৃদয়েও রাজনৈতিক দল করতে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনটা আওয়ামী লীগের পক্ষে, অন্য দলের বিপক্ষে এখন দাঁড়ানো হয়েছে মনে হয় বলেই আন্দোলনের নামে আপনারা বিমুখ হয়ে
এখন কিন্তু গড়গুছানোর জায়গায় চলে এসেছেন। সুতরাং আমি আশা করি যে রাজনৈতিকভাবে আপনারা গড়গুছানোর যে দায়িত্ব আপনারা নিয়েছেন, অন্তত পক্ষে এই রাষ্ট্রের ক্ষতিগ্রস্ত এই গুণে ধরা মানুষগুলো যারা এখন পালিয়ে বেড়াচ্ছেন, ভিন্ন দেশে থেকে নির্দেশনা দিচ্ছেন, তাদেরকে অন্তত পক্ষে দল চিহ্নিত করে ব্যবস্থা নিয়ে জনগণের কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সহায়ক শক্তি হিসাবে একটি রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করবেন। তাইলেই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ যেভাবে চান সেভাবেই হবে। মিস্টার হাবিবুর রহমান, ফাইনাল রাউন্ড, সো ক্লোজিং রিমার্কস। আমি আমার ভাই নুরুল ইসলাম বাবুকে ধন্যবাদ জানাচ্ছি আমার কিছু কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আমি তো উত্তরটা এইভাবে দিতে চাই, আমি ৭৫ খুনিদের বিরুদ্ধে এখনও, এবং আমি এর আগে মনে বলেছি কিনা জানি না, ৭৫ 15 আগস্টের প্রথম প্রতিবাদকারী আমি। রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি হলের ছাত্র, তখন ফোর্সের রুমে আমার রুমের একজন ওয়াহিদ নামে যখন ওই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরে যে উল্লাস করতেছিলাম, গলা টিপে ধরেছিলাম, যার বিনিময়ে সারা দিন আমাকে ওরা টর্চার করেছে। আমি সেদিন সে দৃশ্য আমি দেখেছি, কি আওয়ামী লীগের অনেক নেতারাই সেদিন ৩৫ নম্বরের দিকে যাওয়ারও চিন্তা করে নাই। এবং 15 আগস্টের ঘটনার যে খুনি মুশতাক, তার বিরুদ্ধে আমার যে সোচ্চার, আজকে প্রধানমন্ত্রীর সাক্ষী, জালাল ভাইয়ের সাক্ষী, আব্দুল মান্নান ভাই মারা গেছেন, নানুক সাক্ষী, আমি ওকে ব্যক্তিগত ওপেন বলতেছি, তাকে 3 নেতার মাজারে মারার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাকে সেটা করতে দেয়নি। আমি বাংলাদেশে বাবু ছিল, এই বাংলাদেশে প্রেস ক্লাবে খুনিদের প্রোগ্রাম আমি ভণ্ড করে দিয়েছি। সেদিন কেউ পাশে দাঁড়ায় নাই, এই এরা ছাত্ররা ও ছিল মনে করতে, এটা কেউ সাহস কেন, একদম সশস্ত্র, তারা একবার 1000-1500 তারা ওপেন অস্ত্র মিছিল টসনস করে আমি দিয়েছি। আমার কথা হলো যে আওয়ামী লীগ একদম রুট লেভেল থেকে উঠে এসেছে। আজকে আওয়ামী লীগের এই জায়গাগুলিতে কারা আসছে? বাবু আজকে এইবার যা হুইপ হয়েছে, তো মন্ত্রী হওয়ার কথা আরও 2 বছর আগে, ছাত্রলীগের সেক্রেটারি 3-4 বার এমপি হলো। শামীম উসমান একদম পছন্দকর হতে পারে, নাও পারে, তারা কিন্তু এই জানে। আর এই মন্ত্রিসভা তাকে দেখেন তো, কারা মন্ত্রিসভায়, ওদের কি অবদান আছে এই দেশে? না স্বাধীনতা যুদ্ধে অবদান আছে, না আন্দোলনের অবদান আছে, না আওয়ামী লীগের জন্য কোনো অবদান আছে। তারা আজকে মন্ত্রী, কোটি কোটি টাকা। বাবুর ওখানে কি এক ভদ্রলোক আছে, কোটি কোটি, কি যেন নাম, এটা তো না একটা লোক আছে ভদ্রলোক, তার পক্ষে জমি খেকো থেকে শুরু করে, আমার নামটা আমার মনে ছিল, ভুলে গেলাম হঠাৎ করে। বাবু আর কি করছে, 4-5 বার এমপি, বাবু কিনতে পারে 10 বার। এই দুর্নীতিবাজের জন্ম হয়েছে এর ভেতরে। আজকে ইকবাল, হ্যাঁ, ওর এই দেখছি, এত সম্পত্তি আপনি লুটপাট করছে, চিন্তা করেন। বাবু তো 4 বার এমপি, তার ধারে কাছে যায়নি। তো এইরকম অবস্থা। এখন এই দেখতেছিলাম প্রত্যেকটা জায়গায়। আজকে আমি বলতে ইচ্ছা হচ্ছে যে এই ধমকটা দিয়েছিল বেনজির আমাদেরকে। আজকে যে মেট্রোপলিটন কমিটির ছাত্রদের ধমক দিলেন না, এই ধমক দিয়েছিল বেনজির। কোথায় শুদ্ধাচার পুরস্কার 4 বার, কত সম্পদ আজকে বিরোধী প্রত্যেকটা। আপনি এটুকু বলবো যে পুলিশ অফিসার, এসপি থেকে শুরু করে 2-1 ভালো নয় তা আমি বলবো না, কিন্তু প্রত্যেকের ইতিহাস আপনি দেখতে যান, সম্পদের কি অবস্থা আজকে। আপনি বিভিন্ন আপনার আবাসন ইতেগুলো যান, এমন কোনো এসপি নেই, এমন কোনো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নাই, এমন কিছু নেই, তাদের 1-2টা ফ্ল্যাট নেই, যা বেরোচ্ছে প্রতিদিন, যে বেরোচ্ছে, যে দুর্নীতি যে জায়গায় চলে গেছে। তো আওয়ামী লীগের কাছে তো এটা আমরা আশা করি না। হ্যাঁ, আমি আওয়ামী লীগ থেকে চলে আসছি কোন সময়, যখন বিরোধী দল, তখন একদম আওয়ামী লীগকে ক্ষমতা কাঁধে করে দিয়ে এসে আমি চলে আসছি ধরতে গেলে আর কি। তো এখন কথা হলো, যেটাই হোক আর কি, তো এখন যে জিনিসটা হলো যে সাবের হোসেন চৌধুরী বাবুর নামে যে মামলা ধরে 100 এটা খুন মামলা, আমি এটা তীব্র নিন্দা করি। তখন এই পুলিশ প্রশাসন কিন্তু করে লাগামহীন, এই ওই যে জজমা নাটক, সেটা পুলিশ সাজাইছে। সাবের হোসেন চৌধুরী, অসীম কুমার উগ্রের প্লেট চুরির মামলা, অসীম কুমার উগ্রের নামে M16 অস্ত্রের মামলা, আমার নামে দিলে এটা ঠিক ছিল, আমি ওপেনে বলতেছি। হ্যাঁ, সেটা আমার ছাত্র লীগকে সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আমার অনেক কিছু করতেছে, অসীম তো ধারে কাছেই ছিল, ওর নামে মামলা দিচ্ছে, যেন বাবুর নামে এরকম অনেক মিথ্যা মামলা, যেমন এখন অনেক মামলা এই সরকার কিন্তু আমাদের এই পুলিশ প্রশাসন দিয়ে যাচ্ছে। মরে গেছে, বিদেশে আছে, হাসপাতালে আছে, তাদের নামে মামলা দিচ্ছে। এই যে সাইফুল আলম ঢাকা মহানগর উত্তরে হলো আহ্বায়ক হলো, ওকে 4 বার জেল গেটে আটকেছে, 1 বছর 1.5 বছরের উপর এরকম জেলখানে ছিল, যে আসে জেল গেটে একটা পেন্ডিং মামলা, বাবু দিল পেন্ডিং মামলা দেয়, এইভাবে দিয়ে করে আর কি। আর লুটপাটের কথা বললাম না। তো আজকে আওয়ামী লীগের সবচেয়ে বড় যে আওয়ামী লীগ যে কাজটা করেছে, কোনোভাবেই জেনারেল এরশাদকে আপনার প্রধানমন্ত্রীর বিশেষ দূত,
বিরোধী দলের নেতা এবং তার দলকে মন্ত্রিত্ব দিয়ে যে জঘন্য কাজটা করেছে, আরেকটা কাজ করেছে পাশাপাশি শুধু ক্ষমতা থাকার জন্য। ৭৫-এর এই ঘটনা কোনোভাবেই বাংলাদেশে ঘটতো না যদি সেদিন জাসদ, আসাম আব্দুর রব, হাসানুল হক ইন্দুরা, আসাম আব্দুর রবকে মন্ত্রী বানাচ্ছে সরকার। কিন্তু কি স্লোগান ছিল কি, একটা দুটা আওয়ামী লীগ রক্ষিত ধরো, সকাল বিকাল নাস্তা করো, এই ছিল সেদিন স্লোগান। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি আক্রমণ করতে সেই ইনু ভাইকে মন্ত্রী বানালো, আসাম আব্দুর রবকে মন্ত্রী বানালো, রাহাত খান মেননকে মন্ত্রী বানালো। তারা তো স্বাধীনতার পক্ষে ছিল না, অনেকেই ছিল না তাদের মধ্যে। তো আওয়ামী লীগের দ্বারা এই কাজগুলি তো আমরা কেউ প্রত্যাশা করি নাই। এখন কোন জায়গায় গেছে বলেন তো? আজকে দেখলাম ইউটিউবে একটা ছাড়ছে গাড়িগুলি সব, কিন্তু যাদের নাম বললেন তারা তিনজনই স্বাধীনতার পক্ষে ছিলেন ব্যক্তিগতভাবে। স্বাধীনতার পক্ষে ছিল, ৭৫-এর ঘটনার ক্ষেত্রে যাদের সৃষ্টি নাহলে ৭৫-১৫ ঘটনা ঘটে, আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলছি, ধারে কাছে আসতে পারতো না। যত অপকর্ম করে আওয়ামী লীগের ৯ জন এমপিকে মানেছে, ৯ জন এমপিকে মানেছে। ঈদের মাঠে কিবরিয়া সাহেবকে আপনার এইতে খোকসাতে ওখানে ঈদের মাঠে ইত্যাদি মানে। হ্যাঁ, শেষ করি আমি। তো এই জন্য আমি বলবো আমার ভাই বাবুকে বলবো, ছাত্র রাজনীতি করে এত দূর আসে, আরও আগায় যাকে, এটা আমি চাই। কিন্তু কথা হলো এখন দেশে যে দুর্নীতির যে বিস্তার, এই দুর্নীতির বিস্তারের মধ্যে দিয়ে দেশটা কোথায় যাবে, আমি সেই আশঙ্কায়, যেহেতু আমরা এই দেশের মানুষ, ওই যে যখন দেবালয় এর আগে তো প্রলয়, যখন দেবালয় রক্ষা পায় না, আজকে আমাদের অবস্থানটা কোথায়, কোথায় যাবো আমরা, কোথায় গিয়ে দাঁড়াবো? ব্যবসা নাই, বাণিজ্য নাই, কি আছে আমাদের, আর কি অবস্থা, কিছু লোকের কি অবস্থা কেন হতেছে, এটা কেন হচ্ছে? হওয়ার পিছনে কারণ হলো এই যে দলীয়ভাবে নির্বাচন যেহেতু হয় না, এই নির্বাচন সময় এরা নিজেরা ভোট কাটাকাটি করে, ডাকাতি করে, এই সুবিধাটা নিয়ে একের পরে এক চিন্তা করেন। একটা লোক, একটা আপনার র্যাবের ডিজি ছিল, আইজিপি ছিল, মেট্রো কমিশনার ছিল, নির্বাচনগুলি সেই সময় তার শেষ করে দিয়ে এইভাবে সে এতগুলো অপকর্ম করলো, এত জমি জমা, সরকার বুঝবে না? সরকার না বোঝে, আমি আশঙ্কা করতেছি সরকারের ভিতরে সরকারকে মিসগাইড করার জন্য ৭৫-এর 15 আগস্টে অনেকেই যেমন সঠিক খবরটা দেয়নি, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ক্ষেত্রে দেয়নি, আওয়ামী লীগও ক্ষমতা থেকে গেছে যেমন দেয়নি, এখন আমি মনে করি প্রশাসনের ভিতরে যারা গোয়েন্দা সংস্থা আছে আওয়ামী লীগকে টোটালি অন্ধকারের মধ্যে রেখেছে, যেটা একদম আওয়ামী লীগ। নজরুল বাবু, দেখুন, আমি বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ এই রাষ্ট্রের এই বঙ্গবন্ধুর প্রত্যাশা পূরণের যে ইচ্ছা শক্তি, সেটা কিন্তু প্রতিষ্ঠিত করেছেন। বঙ্গবন্ধুকে হত্যা করে এদেশের মানুষের যে স্বপ্ন সাধ ছিল, সেটাকে যে দুরিশ্বাত করার একটা অপচেষ্টা, সেটা কিন্তু বঙ্গবন্ধুর কন্যা আজকে হইতে দেননি বলেই এদেশের নানামুখী আলোচনা রয়েছে। ভাই যেটা বলেছেন, অনেকে জাসদের কথা বলেছেন, চিরশত্রু হিসাবে বঙ্গবন্ধুর কন্যা কাউকে বেছে না নিয়ে খুনিদেরকে পরাস্ত করে এদেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দেওয়ার যে একটা অভিপ্রায় তিনি প্রতিষ্ঠিত করেছেন, এটা হলো রাজনীতির মহান ব্যক্তিত্বের একটা বহিঃপ্রকাশ, যেটা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দেখিয়েছেন। ক্ষমতায় থাকার জন্য তিনি কাউকে সুযোগ দেননি, তিনি দিয়েছেন দেশের মানুষের চাহিদা পূরণের জন্য এবং এই রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে। সুতরাং তিনি নিজে ত্যাগকে সহ্য করেছেন, তিনি ভোগী হননি, তিনি ত্যাগী হয়েছেন এবং ত্যাগীদেরকে এই রাষ্ট্রে সুযোগ করে দিয়েছেন রাষ্ট্র পরিচালনার সর্বক্ষেত্রে। আমি মনে করি রাষ্ট্র পরিচালনায় মেধার স্বাক্ষর রেখেছেন যারা, দেশ গঠনে ভূমিকা রেখেছেন যারা, তাদেরকে তিনি সময়ে অসময়ে ডেকে এনে আজকে সুযোগ করে দিয়েছেন। এটা আমি মনে করি বঙ্গবন্ধুর কন্যার মনের একটা বিশালত্ব। সেই জায়গা থেকেই কিন্তু আমরা আজকে রাজনীতিতে শিষ্টাচার এবং সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে একটা ভূমিকা যে রাখছেন, বিএনপি ব্যতীত এটা সবাই কিন্তু একমত পোষণ করেন। সুতরাং বিএনপিকেও কিন্তু বারবার তিনি ইনভাইট করেছেন, তিনি চায়ের দাওয়াত দিয়েছেন, গণভবনে বসে আলোচনার সুযোগ দিয়েছেন, কিন্তু সেই সুযোগটা তারা গ্রহণ করেননি। যার কারণে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত যারা, তারা নানামুখী গল্প, নানামুখী কথা বলেন। যে কথাটা আমি বলেছি যে হাবিব ভাই ছাত্র রাজনীতির একটি পুরোধা ইতিহাস, সুতরাং ওনাকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু ওনার বিষয়টাকে নিয়ে আমরা ভিন্নভাবে দেখে আলোচনায় আনি, কিন্তু প্রকৃত অর্থে বিএনপিকে বাঁচানোর কোনো সুযোগ নেই। এটাই হলো আমার বক্তব্য। আমি একটু শেষ করতে হবে প্লিজ। অপশক্তিকে সুযোগ দিলে
কারণ খন্দকার মুশতাক কিন্তু 73 সালে এমপি না বানাতো তাহলে 15 আগস্টের ঘটনা ঘটতো না। যে এর সাথে এই বানানোতে সেলিম দুলবা রাহুল বসুনাথ শুরু করে সদস্য শহীদ আমি তো ক্ষতবিক্ষত হচ্ছে টাকে তোলার চেষ্টা করি। আমাদের উত্তরটা কোথায় পাবো? ধন্যবাদ। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার হাবিবুর রহমান হাবিব এবং মিস্টার নজরুল ইসলাম বাবু অসংখ্য ধন্যবাদ আলোচনা শুনবার জন্য। দর্শক, আমরা ছাত্রদের শিক্ষকদের আন্দোলন নিয়ে কথা বলেছি, করাপশনের ইস্যু নিয়ে কথা বলেছি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক দুটো বিদেশ সফর এবং বৈদেশিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। কিন্তু সব আলোচনার মধ্যে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠা দরকার, সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিটা ফিরিয়ে আনা দরকার। রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে থাকা দরকার এবং রাজনীতিটা ফিরিয়ে আনতে হলে রাজনীতির সঙ্গে সম্পর্কিত যে বিষয়গুলো আছে, গণতান্ত্রিক যে ধ্যান ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ বিষয়গুলো আছে, সেগুলোকে জোর দেওয়া দরকার। সেই জায়গায় বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর কাজ করবার যথেষ্ট সুযোগ রয়েছে এবং সেটা তাদের করতে হবে। অন্যথায় শেষ পর্যন্ত যা কিছু ঘটবে তারা নিজেরাই বেশি বিপদ আপন্ন হবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।